নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইপ্যাক অফিসে তদন্ত বা রেড চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি, তদন্তের ব্যাঘাত, এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তোলপাড় আদালতের আঙিনা। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পাল্টা মামলা, এই নিয়ে সরগরম ছিল শুক্রবার। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মামলা দায়ের হয়েছিল তা নথিভুক্ত হয়েছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। পাশাপাশি আইপ্যাকের পক্ষ থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে মামলার নথি ছাড়াই দৃষ্টি আকর্ষণ করা হলে বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ তা ফিরিয়ে দিয়ে পরিষ্কার জানিয়েছিলেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে উপযুক্ত নথি নিয়ে আদালতে আসতে হবে, তারপরেই তিনি এ বিষয়ে মামলার দায়েরের অনুমতি দেবেন। সেই মোতাবেক আজ সকালবেলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। সেই সময় বিচারপতি জানান যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলা একসঙ্গে তিনি শুনানি গ্রহণ করবেন বেলা 2:30 অর্থাৎ 2:30 নাগাদ। 2:30 নাগাদ বিচারপতি এজলাসে ঢুকলে পরিপূর্ণ এজলাসে শুরু হয় কোলাহল এবং আইনজীবীরা উৎসাহিত হয়ে এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও কিন্তু উপস্থিত ছিলেন এজলাসের ভেতরে। এজলাসের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে বিচারপতি বিচার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন। ব্যাটন হাতে নেওয়ার জন্য বিচারপতির কাছে আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির অনুমতি নিয়ে এজলাসের মাইক্রোফোন নিয়ে সমস্ত আইনজীবীদের উদ্দেশ্যে অনুরোধ জানাতে থাকেন মামলার সঙ্গে সংযুক্ত নন এরকম আইনজীবীরা এজলাস থেকে বেরিয়ে গেলে এই মামলার শুনানি সম্ভব, তার কারণ খুব গুরুত্বপূর্ণ মামলা এটি। পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদেরও এক পাশে থাকার অনুরোধ জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে বিচারপতির এজলাসে বারবার আইনজীবীরা প্রবেশ করতে শুরু করেন এবং অবশেষে বিচারপতি বলতে থাকেন যে এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এই মামলার বিচার প্রক্রিয়া করা সম্ভব নয়। তার এই আবেদনেও সাড়া না দিয়ে প্রচণ্ড ভিড় এবং এজলাসে এমন পরিস্থিতি তৈরি হয়, এমন এক সময় আইনজীবীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এরপরেই বিচারপতি এই অবস্থার পরিপ্রেক্ষিতে এজলাস ছেড়ে বেরিয়ে যান। তারপরে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বারান্দায় দাঁড়িয়ে স্টেনোকে ডেকে তিনি এই মামলার মুলতুবির নির্দেশিকা জারি করেন এবং আগামী 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে এজলাস ছেড়ে বেরিয়ে যান। পরবর্তীকালে তিনি আর এজলাসে আসেননি। এরপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে মেল করে জানানো হয় এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন, তাই প্রধান বিচারপতি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই আবেদনের প্রেক্ষিতে আইনজীবী মহল যেটা মনে করেন যে এই আইনের আঙিনায় দাঁড়িয়ে বেশ কিছু প্রোটোকল রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু মামলা থেকে অব্যাহতি নেননি, তিনি মামলার কোনো নির্দেশিকা জারি করেননি, তিনি শুধুমাত্র মামলাটি মুলতুবি রেখেছেন এবং শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। এমত অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কি তাদের আবেদন গ্রাহ্য করতে পারেন? আইনজীবী মহলের আরও যুক্তি, যেহেতু বিচারপতি শুভ্রা ঘোষ অব্যাহতি নেননি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কখনোই নতুন করে বেঞ্চ গঠন করতে পারেন না প্রধান বিচারপতি। সেক্ষেত্রে প্রধান বিচারপতি পুনরায় রিকল পিটিশন হিসাবে পুনর্বিবেচনার জন্য বিচারপতি শুভ্রা ঘোষের কাছে পাঠাতেন এবং বিচারপতি শুভ্রা ঘোষ যদি তাতে সম্মতি দিতেন বা তিনি যদি মনে করতেন ওই মামলার শুনানি গ্রহণ করবেন তাহলে করতেন, অথবা তিনি যদি অব্যাহতি নিতেন তাহলে সেক্ষেত্রে প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন।
তবে কলকাতা হাইকোর্টের রুলস বা স্পেশাল যে পাওয়ার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতিকে দেওয়া রয়েছে, তাতে কিন্তু একটি বিষয় কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে, প্রধান বিচারপতি ইচ্ছে করলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে আইনজীবী মহল আরও মনে করেছিলেন যে এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেহেতু আগামী শনিবার, রবিবার এবং সোমবার কলকাতা হাইকোর্টের অবকাশ, ফলে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে আর্জেন্সি দেখিয়ে, অন্য কোনো কারণ দেখিয়ে, যে কারণ ওই মামলায় উল্লেখ নেই সেই কারণ দেখিয়ে কিন্তু আবেদন জানাতে হতো। তবে নতুন করে মামলা ফাইল হলে তবেই স্পেশাল বেঞ্চ গঠন করার সিদ্ধান্ত নিতে পারতেন প্রধান বিচারপতি। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেদিকে যাননি। তিনি পরিষ্কার এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে জানিয়ে দিয়েছেন, যা কলকাতা হাইকোর্ট সূত্র মারফত জানা গেছে, তারা জানিয়ে দিয়েছেন এটি সম্পূর্ণ জুডিশিয়াল অর্ডার। সুতরাং এই জুডিশিয়াল অর্ডারের প্রেক্ষিতে প্রধান বিচারপতি কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। অর্থাৎ যে মামলার শুনানি 14ই জানুয়ারি ধার্য ছিল, সেই 14ই জানুয়ারি কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করা হবে। অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশই কিন্তু বহাল রইল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে আবেদন ছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে, সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গেল, সেই প্রধান বিচারপতি তা খারিজ করে দিলেন। এখন প্রশ্ন উঠছে যে পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কী করতে পারে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কিন্তু আগামী 14ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার কারণ, যেহেতু এখনও পর্যন্ত কোনো সিঙ্গল বেঞ্চের কোনো নির্দেশিকা জারি হয়নি, ফলে সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কোনোভাবেই তিনি ডিভিশন বেঞ্চে তারা আবেদন জানাতে পারবেন না বা আবেদনের জন্য আবেদনও জানাতে পারবেন না। আর যেহেতু মামলাটি এখনও পর্যন্ত বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানিই হয়নি, কিন্তু তিনি মামলাটি শুনানির জন্য দিন ধার্য করেছেন, তাই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালেও সুপ্রিম কোর্ট কতটা এ বিষয়ে হস্তক্ষেপ করবে তা নিয়ে কিন্তু আইনজীবী মহলের প্রশ্ন রয়েছে। কোনো আইনজীবী বলছেন যে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালেও সুপ্রিম কোর্ট কিন্তু পুনরায় কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির জন্য ফিরিয়ে দেবে। ফলে যে সময় ব্যয় হবে তার থেকে আগামী বুধবার 14ই জানুয়ারি এই মামলার শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই হবে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত রয়েছে।